সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। আমরা আজকে কথা বলবো হেলথ ডেটা বা স্বাস্থ্য তথ্য সম্বন্ধে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করি সব কিছুরই একটি তথ্যভিত্তিক ব্যবহার আছে। আমাদের স্বাস্থ্য তথ্য কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সমন্বিত উন্নয়নে কাজে লাগানো যায়, আজ আমরা সে বিষয়ে কথা বলবো। এবং এ বিষয়ে কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য তথ্য সমন্বয় এবং এর ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর শাহেদ ইকবালকে। তিনি নির্বাহী পরিচালক ও প্রধান বায়োমার্কার সায়েন্সেস, মলিকুলার এপিডেমিওলজি, গিলিয়াড সায়েন্সেস, যুক্তরাষ্ট্র, এবং তিনি ফ্যাকাল্টি লিড ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ রিসার্চ, প্ল্যানেটারি হেলথ একাডেমি অফ পিএইচএ। ডক্টর শাহেদ ইকবাল, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা যেটা বলছি যে হেলথ ডেটা একটি খুব গুরুত্বপূর্ণ শব্দ হয়ে উঠেছে সারা পৃথিবীর জন্য। ডেটা সায়েন্স এমনিতেই এখন পৃথিবীতে অত্যন্ত প্রভাবশালী একটি বিজ্ঞান হিসেবে আবির্ভূত হয়েছে। এর মধ্যে হেলথ ডেটা জিনিসটা আসলে কি, কোন কোন ডেটা বা কোন কোন তথ্যকে আমরা হেলথ ডেটা হিসেবে বিবেচনা করতে পারি? ধন্যবাদ আপনাকে মুস্তাক। জিনিসটা হচ্ছে যে হেলথ ডেটা কথাটা খুব ছোট, কিন্তু এটার স্কোপটা অথবা ব্যাপ্তিটা খুব বড়। আমাদের চারিপাশে এখন অসংখ্য ইনফরমেশন ঘুরে বেড়াচ্ছে। সেই ইনফরমেশন সোর্স হতে পারে সোশ্যাল মিডিয়া, আমাদের ক্লিনিক্যাল যে ডাক্তারের কাছে যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, সেই ইনফরমেশন হতে পারে আমাদের অন্য সোর্স, যেরকম আমরা অ্যাপল ওয়াচ পড়ছি বা একটা আমাদের অ্যাপ ইউজ করছি এক্সারসাইজের জন্য। সেই ইনফরমেশনগুলোকে যখন আমরা খুব সিস্টেম্যাটিক্যালি অ্যাপ্রোচ করি, খুব প্রসেস করি কোনো একটা গবেষণার জন্য অথবা কোনো একটা ডিসিশন মেকিংয়ের জন্য, তখনই আসলে এটা ডেটা। আচ্ছা, সো এখন হেলথ ডেটাটার উৎস কী কী যদি আপনি আমাকে বলেন, সাধারণভাবেই খুব কমন সেন্সিক্যালি যেটা আমাদের মাথায় আসে যে হেলথ ডেটা মানে হচ্ছে ডাক্তার পেশেন্টকে দেখছে ক্লিনিকে বা হসপিটালে, যেটা হচ্ছে অবশ্যই সেটা হেলথ ডেটা। সেখানে যে কোনো এনকাউন্টার, সেখানে ডাক্তারের সাথে ল্যাব করছে বা অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে, ডায়াগনোসিস হচ্ছে, সেগুলো হেলথ ডেটার সোর্স। আবার আমি যেটা বলি যে ব্যক্তিগতভাবে আমরা যেসব ডেটা কালেক্ট করছি থ্রু আমাদের যে ওয়াচ অথবা আমাদের অ্যাপের মাধ্যমে, সেটাও হেলথ ডেটা যদি ওটাকে ইউজ করা হয়। অথবা আপনি যদি আরেকটু বড় সেন্সে ধরেন যে পলিসি লেভেলে যারা ডিসিশন মেকিং করবে, তাদের কাছে যে ডিজিজ প্রেভেলেন্স কত, ডিজিজের বার্ডেনটা কত সমাজের উপর, অথবা হেলথ কেয়ার ইউটিলাইজেশনটা কীরকম, হসপিটালগুলো কীরকমভাবে ইউজ হচ্ছে, সেটাও হেলথ ডেটা। আরও যদি আমরা ছড়িয়ে দিতে যাই, আমাদের প্রতিটা জিনিস আমাদের এনভায়রনমেন্টে, আমাদের চারিপাশে সব কিছু হেলথকে এফেক্ট করে। আমাদের শিক্ষাগত যোগ্যতাও কোনো একটা ভাবে আমাদের ডিসিশনগুলোকে ইনফ্লুয়েন্স করে, সেটাও হেলথকে এফেক্ট করে। আমরা কোথায় থাকছি, সেখানে এয়ার পলিউশন লেভেলটা কত, বায়ু দূষণের লেভেলটা কত, সেটাও হেলথকে এফেক্ট করে। সো সেগুলো হেলথ ডেটা হয়ে যেতে পারে। আচ্ছা, সো এক কথা বলতে গেলে হেলথ ডেটার ব্যাপ্তিটা অনেক বড়, বাট প্রতিটি কাজের জন্য, রিসার্চের জন্য স্পেসিফিকভাবে আমরা ওটাকে ডিলিনিয়েট বা ডিফাইন করে দিতে পারি একভাবে। আচ্ছা, বোঝাই যাচ্ছে যে যা কিছু আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে সব কিছুই হেলথ ডেটায় পর্যবেসিত হতে পারে বা পরিগণিত হতে পারে। তাহলে এটি তো সবসময় ছিল, যেটি পরিবেশ দূষণ আমাকে কিভাবে প্রভাবিত করছে, আমার খাবার কিভাবে আমার স্বাস্থ্যের উপর ভূমিকা রাখছে, সব কিছুরই আমাদের এই তথ্যের দিকে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা আছে। কিন্তু এখন আমরা কেন এই বিষয়টি নিয়ে এত বেশি কথা বলছি, এত বেশি উচ্ছ্বাস, এত বেশি আশাবাদ কেন যে হেলথ ডেটা কী কারণে, কী সক্ষমতা আমরা অর্জন করেছি যে কারণে এটা নিয়ে অনেক বেশি সম্ভাবনা তৈরি হয়েছে? এক্ষেত্রে 3 থেকে 4টা ফ্যাক্টর খুব কাজে দিয়েছে। আমরা যেটাকে বলি কনভার্জেন্স। আচ্ছা, যেমন আমি যদি আপনাকে প্রথম থেকে শুরু করতে বলি যে সব কিছু এখন ডিজিটাইজড, কম্পিউটারাইজড। যে হেলথ ডেটাটা আমাদের হসপিটালের রেকর্ড রুমে পড়ে থাকতো, সেটা এখন কম্পিউটারের মাধ্যমে আমাদের কাছে অ্যাভেলেবল। এরকম বিশ্বব্যাপী লক্ষ কোটি 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 বললে বিলিয়নকে বিলিয়ন, আমরা বলি যে ট্রিলিয়ন্স রেকর্ডস এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এই জিনিসটা আগে ছিল না, কিন্তু সেটার সাথে একটা সমস্যা ছিল যে এই এত রেকর্ডগুলো আমরা কিভাবে করে ব্যবহার করব, জি, প্রসেস করব কিভাবে। তো সেই ক্ষেত্রে একই সময় আমাদের টেকনোলজিক্যাল একটা অ্যাডভান্সমেন্ট হয়েছে, যেটাকে আমরা বলি ক্লাউড কম্পিউটিং। ফলে আমরা এত ব্যাপক হারের জিটাবাইটস ডেটাগুলোকে আমরা ক্লাউডে রাখতে পারছি। আমরা ওখানে প্রসেস করে ম্যানিপুলেশন করে, এক্সপ্লোর করে ওটাকে আমরা অ্যানালাইজ করতে পারছি। সো এই জিনিসটাও ছিল না। সো এই দুটো ফ্যাক্টর হলো। থার্ড যেটা ছিল যে হেলথের ক্ষেত্রে আমাদের ট্রানজ্যাকশনটা ছিল ডক্টর পেশেন্ট, যদি ক্লিনিক্যাল হেলথের কথা বলি আমরা, যে ডায়াগনোসিস হচ্ছে, ডক্টর দেখছে, খুব বেশি লিমিটেড ডেটা ছিল। আচ্ছা, এখন
অন্যদিকে টেকনোলজিতে যেমন জিনোমিক, প্রোটিওমিক একটা রোগীর জন্য বা একটা পেশেন্ট বা ইন্ডিভিজুয়ালের জন্য এই ডিফারেন্ট লেয়ারের ডেটাগুলো আমরা বলি মোডালিটিস, এই ডিফারেন্ট মোডালিটিসের ডেটাগুলো আগে অ্যাভেলেবল ছিল না। ফলে সেগুলো আমাদের রিসার্চকে আরও ব্যাপকভাবে মানে এক্সপ্যান্ড করেছেন। আচ্ছা, চতুর্থ কথা বলি, যেটা আরও একটা জিনিস ছিল যে এত বড় ডেটা যেগুলোকে আমরা অ্যানালাইজ করার মতো ট্রেডিশনাল স্ট্যাটিস্টিক্যাল মেথড এগুলোকে হ্যান্ডেল করতে পারছিল না। সো সেটার জন্যই আমাদের আগে হয়তো আমরা 15-20টা ভ্যারিয়েবল বা ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কাজ করতাম, সেই জায়গায় আমরা এখন হাজার হাজার পাচ্ছি। সো সেটাকে কীভাবে হ্যান্ডেল করব? একই সময় আমাদের কাছে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টুলসগুলো অ্যাভেলেবল হয়ে গেল। আচ্ছা, আরেকটা পঞ্চম যেটা হচ্ছে সেটা হচ্ছে কানেক্টিভিটি। হেলথ ডেটা যেটা বললাম যে বিভিন্ন জিনিস হেলথকে প্রভাবিত করতে পারে। আপনার বাসার পরিবেশ, আপনার নেইবারহুডের পরিবেশ, আপনার এনভায়রনমেন্ট, সমস্ত ডেটাবেসগুলোর মধ্যে এই কম্পিউটারাইজড লিঙ্কেজের কারণে, ইন্টারনেটের কারণে লিঙ্কেজটাও এখন সম্ভব। ফলে আমরা এখন একটা যে বলি যে একটা ডেটার মহাসমুদ্রের মধ্যে ভাসমান আছে। সো এই কনভার্জেন্সগুলো, এই ফ্যাক্টরগুলোকে একসাথে আসার ফলে গত 10-15 বছরে একটা বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। যে আমাদের সম্ভাবনাটা হচ্ছে ক্লিনিক্যালি পেশেন্ট ম্যানেজমেন্ট, ক্লিনিক্যাল যে ডিসিশন মেকিং হয় যে ডক্টরের, আমাদের এআই দিয়ে এখন পশ্চিমে যেটা শুরু হয়েছে যে ডক্টরের সামনে বলবে যে এই পেশেন্টের প্রোফাইল দেখে মনে হচ্ছে এই ওষুধগুলো কাজ করতে পারে বা এই ওষুধের কিছু সাইড এফেক্ট, অথবা আপনার হেলথ সিস্টেম ম্যানেজমেন্টের কাছে, পাবলিক হেলথের কাজে, ট্রান্সলেশনাল রিসার্চ যেটা ড্রাগ ডেভেলপমেন্টের কাজে, সর্বক্ষেত্রে এটা একটা ব্যাপক সম্ভাবনার দাঁড় খুলে গেছে। আমরা এই কথাটা বলার একটা কারণ হচ্ছে এই ডেটার রেভলিউশনটার আমার কাছে মনে হচ্ছে আমরা একটু মিস করেছি। এখনও সময় আছে, আমাদের ওটা ওই বাসটাতেও চড়া দরকার। কারণ শুধু রিসার্চ নয়, এটার সাথে একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস জড়িত, মনিটাইজেশন জড়িত, যেটাতে বলা হয় যে এআই এ ডেটা ওয়াইজ $3 ট্রিলিয়ন একটা ইকোনমিক আছে। সেটা একটা অংশ যদি বাংলাদেশ পায়, এটাও একটা ভালো ভালো কাজে লাগানো যেতে পারে মনে হয়। আমরা ওই বিষয়ে আসবো যে কিভাবে আমরা এই হেলথ ডেটার যে আপনি বলছেন যে ট্রেন ছুটে গেছে, সেখানে আমরা কিভাবে যুক্ত হতে পারি, একটা বগে কিভাবে আমরা আমাদেরটা যুক্ত করতে পারি, সেটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তার আগে আমরা আরেকটু যদি এই হেলথ ডেটা যেটা আছে বা স্বাস্থ্য সংক্রান্ত যে তথ্য তৈরি হচ্ছে, উপাত্ত তৈরি হচ্ছে, সেটার যেই ধরনগুলো সম্বন্ধে আপনি বলেছেন যে কখন হতে পারে পরিবেশগত ডেটা, কখন হতে পারে ডক্টর পেশেন্ট যে ইনফরমেশন, এই যে তথ্যগুলো আপনি যদি যুক্তরাষ্ট্রের কথা, যেখানে আপনি আছেন দীর্ঘদিন ধরে, এবং আপনি গিলিয়াড সায়েন্সেস যে খুব বিখ্যাত একটি কোম্পানি, তা সেখানেও আপনি নেতৃত্ব দিচ্ছেন, এইখানকার আসলে এখনকার চিত্রটা কেমন এবং তারা আসলে কিভাবে এই ধরনের জিনিসগুলোকে তাদের হেলথ সিস্টেমে ইন্টিগ্রেট করার চেষ্টা করছে? এখনও নিশ্চয়ই সব হয়ে যায় নাই, তো তাদের অ্যাপ্রোচটা আসলে কেমন, এটা একটু জানতে চাই। সো অ্যাপ্রোচের ক্ষেত্রে এখন যেটা তৈরি হচ্ছে, এই কানেক্টিভিটিগুলো একটা চ্যালেঞ্জও ছুটে দিচ্ছে। আগে যেটা হতো যে এক একটা এলাকায় এক একজন বিশেষজ্ঞ পেতাম আমরা, এখন দেখা যাচ্ছে এক এলাকার বিশেষজ্ঞ দিয়ে হচ্ছে না, যারা পুরো জিনিসটা বুঝতে পারে তাদেরকে আমার দরকার। কিন্তু সেই প্রফেশনালসদেরকে তৈরিরও একটা জায়গাটা একটা চ্যালেঞ্জ আছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে যেইভাবে হেলথ ডেটা আসছে, যেভাবে চেঞ্জ হচ্ছে আমাদের রিসার্চ বা ডিসিশন মেকিং, আমাদের এক্সিস্টিং প্রসেসগুলোকে রিপ্লেস করতে হবে। আমাদের ওয়ে অফ ওয়ার্কিং বা আমাদের ওয়ার্ক কালচারটাকে চেঞ্জ করতে হবে। যে আমাদের ভাবতে হবে ডেটা সেন্ট্রিক বা এভিডেন্স সেন্ট্রিক চিন্তাভাবনা। সো ওটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, যে মানুষকে আপনি এভাবে চিন্তা করছেন, এখন আপনি এভাবে চিন্তা করবেন, সেটাও একটা চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। আর মানুষের নতুন জিনিস অ্যাডাপশনে একটু সবসময় একটা চ্যালেঞ্জ থাকে, সেগুলো আছে। কিন্তু যেটা হচ্ছে যে একেবারে বেসিক সায়েন্সে, যে এই বেসিক সায়েন্সে আমরা দেখছি যে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা বেসগুলোকে লিঙ্ক করে, তারপরে মেশিন লার্নিং ইউজ করে ওটা ইউজ হচ্ছে। যেমন একটা ড্রাগকে আপনি ড্রাগ তৈরির যে মলিকুলটা, সেটাকে যে আপনার যে টার্গেটটাকে কীভাবে ফিট করবে, সেই জন্য আপনারা হয়তো অনেকেই জানেন যে আলফাফোল্ড, গুগল ডিপ মাইন্ড যেটা রেভলিউশনাইজ করেছে, যে ফলে আমরা আশা করছি যে ড্রাগ ডিসকভারিতে অনেক হেল্প হবে। তারপরে যেরকম ড্রাগে আমরা যেটা বেঞ্চ রিসার্চে দেখতাম, সেটা আমরা ক্লিনিকে দেখি কিনা, সেটাকে বলে ট্রান্সলেশনাল রিসার্চটা, ওটা আমার এরিয়া। সো যেখানে লার্জ অ্যামাউন্ট অফ আমরা বেঞ্চ রিসার্চ একটা ইনভিট্রো বা একটা পেট্রি ডিশে আমরা যে জিনিসটা দেখলাম, যে প্যাথওয়েটা দেখলাম বা যে রিয়াকশনটা দেখলাম, সেটাকে একটা পেশেন্টের মধ্যে ম্যানিফেস্ট করছে কিনা। সো আমাদের লার্জ স্কেল পেশেন্ট ডেটা দেখতে হচ্ছে। তারপরে যখন ড্রাগটা মার্কেটে যাচ্ছে, তখন মনিটর হচ্ছে যে ড্রাগটা আসলে কাজ করছে কিনা, অথবা ড্রাগের সাইড এফেক্টস কী হচ্ছে।
এটা হচ্ছে একটা ড্রাগস রিলেটেড। আর ধরেন যে ক্লিনিক্যালি যেটা আমি বললাম যে ডিসিশন মেকিংয়ে ডেটাগুলো আসতেছে যে আপনার ক্লিনিক্যাল ডিসিশন মেকিং টুল হচ্ছে। তারপরে যে রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে আমাদের ডেটাগুলো ইউজ হচ্ছে যে কতটুকু রিসোর্স অ্যালোকেশন হচ্ছে, এফিসিয়েন্সি প্রচণ্ড, কোন জায়গায় কোন রিসোর্স দিলে এটার আউটকাম সবচেয়ে ভালো Yes. হবে এই এবং জায়গাগুলো। বলা হয় যে ধরেন যে একটা ট্রিটমেন্টের 3টা অপশন আছে, এখন কোনটা সবচেয়ে ভালো কাজ হচ্ছে, একটা 3টা সার্জিক্যাল প্রসিডিউর আছে, একটাতে আপনি রুগী 2 দিনে বাসে যাচ্ছে, একটা 4 দিনে বাসে যাচ্ছে, একটা 6 দিনে বাসে যাচ্ছে। তার মানে কি ওইটা কিন্তু আমরা ইনস্ট্যান্টলি বুঝতে পারি না সবসময়, কেউ এখানে ওটা যেটাকে যখন অ্যাগ্রিগেট করা হয় তখন বেনিফিটটা ভালো বোঝা যায়, স্ট্যাটিস্টিক্যালি আসলে কোন প্রসেসটা বেশি ভালো, তখন হসপিটাল বা ইন্স্যুরেন্স সিস্টেম ওগুলোকে প্রেফারেন্স দিচ্ছে। সো প্র্যাকটিসটাকে এফেক্ট করতেছে কিন্তু ডেটাটার মূলত, এবং ডাক্তারদের কিছু ধ্যান ধারণা যে আপনি একজন ফিজিশিয়ান হিসাবে আপনি একটা সার্টেন পেশেন্টস দেখছেন কিন্তু অন্য পেশেন্টদের এক্সপিরিয়েন্সটা সেম নাও হতে পারে, ওইটাও অ্যাভেলেবল হচ্ছে ফিজিশিয়ানসের কাছে। পাবলিক হেলথে তো এটার অসামান্য এখন কাজ হচ্ছে, যেহেতু পাবলিক হেলথে যেটা আমরা আগে যেটা বলতাম যে প্রাইমারি ডেটা কালেকশন, আচ্ছা, যে আমরা গিয়ে প্রাইমারি ডেটা কালেক্ট করতাম যে রোগ বিষয় বা ওটাতে, ওটা এখন ওটা আছে, ওটার ভ্যালু কখনোই কমবে না। কিন্তু সেক্ষেত্রেও আমাদের দেখা যাচ্ছে আমাদের অলরেডি যেহেতু সব কিছু কম্পিউটারাইজ, রেট্রোস্পেক্টিভলি অলরেডি ওই একটা Exactly, বিরাট ডেটা আছে যেটা দিয়ে আমরা অ্যাটলিস্ট শুরু করতে পারি কাজটা। যেটা জমা আছে সেখান থেকে স্টার্ট করা যাচ্ছে আর কি। স্যার নানানভাবে আপনি শুরুতে খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ ব্যবহার করেছিলেন যে কনভার্জেন্স, আসলে যে সব জায়গায় অনেক কিছু আছে, আগে আমাদের এই জিনিসগুলোকে একসাথে কানেক্ট করার সুযোগ ছিল না, কিন্তু এখন সেই সুযোগটা তৈরি হয়েছে কারণ সব জায়গায় সব কিছু ডিজিটালাইজড অবস্থায় আছে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটা প্রসঙ্গ একটু কথা প্রসঙ্গে বলেছেন যে ডাক্তাররা যখন এখন রোগীকে চিকিৎসা দিচ্ছে সেই সময়টায় কিন্তু এখন দেখা যাচ্ছে এই হেলথ ডেটা, এটার ব্যবহারটা আগের তুলনায় অনেক বেড়েছে, অর্থাৎ তার হিস্ট্রি, তিনি আগে কি করেছেন, তার ফ্যামিলি হিস্ট্রি কি, এই সব কিছুকে ব্যবহার করাটা আগের তুলনায় বেড়েছে। এটি রেগুলার প্র্যাকটিসে কতখানি ব্যবহৃত হচ্ছে? যেমন আগে ধরে নিচ্ছি যে এখন থেকে 10 বছর আগে এটা হয়তো ডাক্তার কানে শুনে শুনে যেটুক নিতেন এটুকুই, আর এখন সেটার তুলনায় কতখানি, এটা কি শতভাগ ডিজিটালাইজ বা এই স্বাস্থ্য তথ্যের এই স্রোত ধরে এসছে, নাকি এটি এখনো আরও অনেকক্ষণ করার বাকি আছে? আরও বেশ কিছু পথ বাকি আছে, এটা এখনও 100% তো মোটেও না, কাছাকাছিও নাই। আমি বলবো যে কারণটা হচ্ছে যে ডেটার যেটা হয় যে ডেটা কালেকশনের ব্যাপারে এক ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন দরকার হয়, জি, এক ধরনের একটা যে পশ্চিমা দেশে একটা হেলথ আর্কিটেকচার বলা হয়, ডেটা আর্কিটেকচার, কিন্তু তারপর কালেকশনটা হয় স্ট্যান্ডার্ডাইজভাবে, ফলে অ্যানালিসিসটাও সেভাবে করা যায়। কিন্তু ডাক্তারের ক্ষেত্রে যখন পেশেন্টকে দেখছেন তার ইনফরমেশনগুলো যে পাচ্ছেন, যেটা হচ্ছে যে উনি একই সাথে ওনার কাগজ খুলে দেখতে হচ্ছে না আগে কি হয়েছে, উনি কিন্তু কম্পিউটারে ওই কন্টিনিউশনটা দেখতে থাকছেন। পাচ্ছেন, হ্যাঁ। অনেক সময় যেটা হচ্ছে যে পেশেন্টটা অন্য ডাক্তার গেলে সেটা রেফারেলটা ওদের রেকর্ডটা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাচ্ছে, স্পেশালি যদি সেম হেলথ সিস্টেমস থাকে, ওখানে তো খুব কমার্শিয়ালাইজ হেলথ সিস্টেম, পার্সোনালাইজড, তাহলে ওটা অটোমেটিক্যালি শো আপ করে যে এই ডাক্তারের কাছে উনি আগে গিয়েছেন এই সমস্যা নিয়ে এর কাছে, ফলে পেশেন্টের যে কোমরবিডিটিসগুলো আছে, যে মানে অন্য স্বাস্থ্য সমস্যাগুলো আছে, সেগুলো ডাক্তার, কারণ ওগুলো প্রাসঙ্গিক, সেগুলো ডাক্তার দেখতে পাচ্ছেন, কি কি মেডিকেশন নিয়েছেন সেটা দেখতে পাচ্ছেন, কি কি ল্যাব আগে হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, ফলে ডাক্তারকে পেশেন্টের হিস্ট্রি নেওয়ার পরে পুরনো হিস্ট্রি ঘাটতে হচ্ছে না, আর একটা স্ন্যাপশট উনি অটোমেটিক্যালি পাচ্ছেন, ফলে উনি চিন্তা করতে পারছেন পেশেন্টটা এই জায়গায় ছিল, এই জায়গায় যাচ্ছে, এই ব্যাপারগুলো এর মধ্যে সো ওনার ডিসিশন মেকিংটা ইজিয়ার, ওনার প্রসেসিংটা ইজিয়ার হচ্ছে, এবং ওনার ডায়াগনোসিসটা হয়তো বা মোর অ্যাকুরেট হচ্ছে এই কারণে। আচ্ছা, এখানে ছোট একটি প্রাসঙ্গিক বিষয় আসে, সেটি হলো অনেকেই বলছেন যে এই যে এআই হোক অথবা মেশিন লার্নিং হোক, এগুলোর মাধ্যমে এই যে স্বাস্থ্য তথ্যের এই ব্যবহার এবং রোগীর চিকিৎসায় সেটার যে ডিসিশন মেকিংয়ে যে কন্ট্রিবিউশন করছে, সেখানে ডাক্তারের নিজস্ব যে কন্ট্রিবিউশন সেটি কমে যাচ্ছে কিনা, অর্থাৎ ডাক্তার কি এখানে আগে যতখানি গুরুত্বপূর্ণ ছিলেন এখন কি তার গুরুত্ব একটু কমে গেল, নাকি তিনি এটাকে শুধু একটি টুল হিসেবেই ব্যবহার করছেন? আমরা এখন পর্যন্ত যে জায়গায় আছি, আপনি ভালো একটা প্রশ্ন, ওদিন দেখলাম 1-2 দিন আগে দেখলাম যে চীনে একটা হসপিটাল শুরু হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। আমি মনে করি না ডাক্তারের গুরুত্ব কমছে, আমি এখন এটাকে একটা টুল হিসেবেই দেখি। প্রথমত আমরা যখন মেডিকেল স্কুলে যেতাম প্রথমে শিখেছিলাম যে মেডিকেল এটা হচ্ছে ইজ এ সায়েন্স অ্যান্ড আর্ট অ্যাট দ্য সেম টাইম। সায়েন্সটা আপনি স্ট্রাকচারে ধরা খুব সহজ, আর্টটা ধরা অতটা সহজ না। সো এআই এর আর্টটা ধরতে আরও আমার মনে হয় অনেক পথ যেতে হবে।
তবে যেটা বললাম যে ক্লিনিক্যাল ডিসিশন মেকিং টুল অ্যাসিস্ট্যান্ট হিসেবে খুব কার্যকরী। কারণ এখন কমপ্লেক্স ডিজিজগুলোতে যেমন ক্যান্সারে এতগুলো অপশন থাকে, এতগুলো রেজিমেন্ট কম্বিনেশন থাকে, সো অনেক সময় ফিজিশিয়ানদের একটু ভাবতে হয় যে কোনটা দেবে। সেটা যদি অটোমেটিক্যালি বলে যে এই কম্বিনেশনে এত % সাকসেস রেট হয়েছে এই রোগী, আর আমরা একই সাথে তো রোগীটার জিনোমিক মলিকুলার প্রোফাইলগুলো ইনপুট করা যাচ্ছে বেসড অন দ্যাট, যে আপনি যদি একে এটা দেন, এটা এখানে একটা টার্গেটেড থেরাপি আছে, টার্গেটেড থেরাপি আছে। কারণ প্রিসিশন মেডিসিন যেটা, যে ব্যক্তিকেন্দ্রিক যে চিকিৎসা যেটা এখন গড়ে উঠছে, সো আপনার জিনোমিক প্রোফাইলে যদি একটা টার্গেট থাকে, সেটা যদি একটা ড্রাগ থাকে, সাথে সাথে বলবে যে এটা ড্রাগটা আছে, এটাতে এত % সাকসেস রেট আছে, আপনি এটা দিতে পারেন। কিন্তু ডিসিশনটা আলটিমেটলি ডক্টরের হাতে। সেটাই অনুপ্রেরণামূলক হবে। আমরা সে বিষয়টি সম্বন্ধে একটু জানবো একটু পরেই, কিন্তু তার আগে একটু আগে আমরা যে কথা বলছিলাম যে ডাক্তার এখন চাইলে একটি টুল কাজে লাগাতে পারছেন। খুব জটিল একটি সমস্যা তিনি তথ্যগুলো দিলেন, মেশিন কিন্তু অ্যানালাইসিস করে বলে দিতে পারবে যে কি ধরনের ট্রিটমেন্ট এখানে সবচেয়ে ভালো হবে। তাহলে এই যে একটি সেবা এখন আমরা কম্পিউটার থেকে বা ডেটা সায়েন্স থেকে পাচ্ছি, এটি কি একটা সময় ছিল যে অনেক বড় ডাক্তার আবার ছোট ডাক্তার ভাগ ছিল এক সময়, এখন কি সেই ভাগটা আর দরকার আছে? কারণ যে কেউ তো এই টুলটা ব্যবহার করে, একজন যে কোনো ডক্টর, তিনি যদি একটি চরাঞ্চলেও থাকেন অথবা ঢাকার একটি আধুনিকতম হসপিটালে থাকেন, উভয়ে যদি একই টুল ব্যবহার করেন, তাহলে দুজনের চিকিৎসার আউটকাম তো একই রকম হওয়ার কথা। এটা কী রকমের পরিবর্তন আনবে আসলে? আউটকাম সম্ভবত একই হবে না, যেটা আমি প্রথমে বলছিলাম যে এটা একটা আর্ট, রাইট? যে তবে ইনফরমেশন গ্যাপটা কমে আসবে, যেটা বড় ডাক্তারের কাছে ইনফরমেশনের একটা লেভেলিং হবে, সবার কাছে একই ইনফরমেশন আছে। এখন ওটা দিয়ে আপনি কি করবেন সেটা নির্ভর করে আপনার ব্যক্তিগত মেধা, আপনার ডিভোশন, আপনার সেসবের উপরে, রাইট? যে আমি যেটা বলি যে আপনাকে পরীক্ষা হয়তো বা 60 পাইয়ে দিতে পারে, কিন্তু 60 থেকে 80 যেতে হলে ওটা ব্যক্তির উপর নির্ভর করবে। সো আমার মনে হয় যে ডাক্তারের মানবিকতা, তাদের মেধা এবং ওটুগুলো এখনও গুরুত্বপূর্ণ, তবে ইনফরমেশন গ্যাপটা অনেক কমিয়ে আনবে। আমরা যেটা দেখেছি যে একটা রোগীকে দেখলে আমরা একটা কেস রিপোর্ট পড়তে চাই, রাইট? এখন লিটারেচারে অনেকগুলো কেস রিপোর্ট থাকবে সিমিলার। সো এখন এই যে চ্যাট জিপিটি বলেন অথবা গুগলের মেড জেমিনাই বলেন, এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলিং যেটাকে বলি আমরা, এরা যেটা করছে যে ভাস্ট অ্যামাউন্ট অফ হেলথ ইনফরমেশনকে সামারাইজ করে আপনাকে একবার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই কেস রিপোর্টগুলোতে এরকম দেখা গেছে, সেটা আপনি একবারে 2 মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন। সেই ইনফরমেশন গ্যাপটা আপনাকে যদি এনরিচ করে, আপনি যদি সেটাকে প্রপারলি প্রসেস করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্টটা বেটার হবে। সো একটা ইনফরমেশন গ্যাপ ওখানে কমে আসবে, কিন্তু আলটিমেটলি যে নিজের প্রতিটি ডাক্তার ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করবে যে কতটা ভালো সে করতে পারে। তাহলে একজন প্রজ্ঞাবান ডাক্তার তিনি সবসময় এই তথ্যটাকেই সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, এবং যিনি তুলনামূলকভাবে এই জায়গাটায় পিছিয়ে আছেন যেই ডাক্তার, তিনি আসলে এই তথ্যটাকে হয়তো অতখানি ভালোভাবে ব্যবহার করে নাও করতে পারেন আর কি। এটি একটি বিষয়। সব ডাক্তারই প্রজ্ঞাবান, তো আমি মনে করি তারা একটা স্বাস্থ্যসেবার মধ্যে আছেন, তারা সবাই এটা আছে, কিন্তু হ্যাঁ, কতটুকু আপনি সময় দিচ্ছেন ওই পেশেন্ট পার পেশেন্ট সেটার উপর নির্ভর করবে। ধন্যবাদ ডক্টর শাহেদ ইকবাল। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে এই যে আমরা বললাম যে এতখানি ব্যবহার শুরু হয়ে গেছে পৃথিবীতে, যদি আমরা হেলথ ডেটাকে ব্যবহার করতে চাই তাহলে কি ধরনের অবকাঠামো দরকার, ইনফ্রাস্ট্রাকচার আসলে কেমন হওয়া দরকার? আমাদের এখানে কিছু কিছু কাজ হচ্ছে, আমি পুরোটা জানি না, সো সেজন্য আমার কিছু ভুল হতে পারে। বেশ কিছু কাজ হচ্ছে, আমি এখন দেখি যে আমাদের অ্যাটলিস্ট যে ক্লিনিক্যাল সফটওয়্যারগুলো অনেকগুলো অ্যাভেলেবেল আছে। সো আমি যেটা প্রথমে একটা বললাম যে আরও বেসিকে আমাদের শুরু করতে হবে, আমাদের আছে অলরেডি সেগুলো, কিন্তু আমরা যখন ডাক্তারি করেছি আমাদের কিন্তু একইভাবে পেশেন্টের রেকর্ডগুলো কিপ করতাম। তো আমি একটা ডেটা আর্কিটেকচারের একটা ফরম্যাট আছে, সেটাকে আরেকটু ব্যাপ্তি ঘটাতে হবে, একটু আমার মনে হয় আপডেট করতে হবে, যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়েছে, ইলেকট্রনিক্যালি ওটাকে কনভার্ট করতে হবে এবং স্ট্যান্ডার্ডাইজ বাই ডেটাটা কালেক্ট করতে হবে। আর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা ডিসিশন মেকিং বা রিসার্চের জন্য খুব কম ডেটা হয় না, আমাদের বড় ডেটা লাগে। সো যতগুলো এখন যেগুলো প্রাইভেটাইজড, অনেকগুলো কমার্শিয়ালাইজ সিস্টেম, ওদের মধ্যে যাতে ক্রস টকটা হয়, যাতে ওদের মধ্যে যাতে কথাটা হয়, ওদের প্ল্যাটফর্মগুলো যাতে কম্প্যাটিবল হয়, এগুলোতে একটা আমি মনে করি একটা পাবলিক অ্যান্ড প্রাইভেট পার্টনারশিপের দরকার আছে। কারণ এইটা গভর্নমেন্টের একার পক্ষে করা সম্ভব না, ওনারা হয়তো পলিসি মেকিং করবেন, কিছু ইনফ্রাস্ট্রাকচার করবেন, যেমন ক্লাউড কম্পিউটিংটা, ওগুলো সব প্রাইভেট থেকে অনেক কিছু আসতে হবে। যখন দেখবেন যে ডেটাটাকে মনিটাইজ করা যাচ্ছে,
কমার্শিয়ালাইজ করা যাচ্ছে, তখন একটা একটা আরও বেশি এনথুসিয়াজম পাওয়া যাবে। এবং আমার মনে হয় একটা সময় হয়ে আসছে যে কিভাবে করে আমরা, অলরেডি আমি শুনেছি বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে দু একটা। সো ক্লিনিক্যাল ট্রায়াল নেটওয়ার্ক হলে তখন ডেটা কোয়ালিটি ইজ এ মাস্ট, না হলে তো আপনার ট্রায়াল এফডিএ বা ইএমএগুলোকে অ্যাকসেপ্ট করবে না। সো সরকারি নজরদারি দরকার আছে, এবং আমার মনে হয় যে আলটিমেটলি প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে, কিন্তু একটা কোঅর্ডিনেশন হলে ভালো হয়। কেউ যদি মাঝখানে থেকে ডিজি অফিস বা কেউ যদি বলে যে এইভাবে এভাবে করলে ভালো হয়, কিছু প্রণোদনাও দেওয়া যেতে পারে, তাহলে দেখবেন যে ওখানে এটা একটা লাভজনক ব্যবসাও হতে পারে অনেকের জন্য, পেশেন্টের জন্য ভালো হতে পারে, আবার হসপিটাল সিস্টেমসের জন্য ভালো হতে পারে, ওভারঅল পাবলিক হেলথ সিস্টেম বা ক্লিনিক্যাল হেলথ সিস্টেমসের জন্য ভালো হতে পারে। সো আমার মনে হয় এটা একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি, বাট খুব বেসিক থেকে শুরু করতে হবে বিল্ড আপটা। খুব স্ক্যাটার্ড হলে কিন্তু ওটার সংযোগটা সম্ভব হয় না। আপনি এটা শুরুতেও বলেছেন যে এই ডেটা কতখানি আমরা সফলতার সাথে ব্যবহার করতে পারবো, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবগুলো একই ধরনের কিনা, স্ট্যান্ডার্ড কিনা। এই স্ট্যান্ডার্ড মেনটেন করাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু আমরা শুরুখানেই আছি, সুতরাং এখানে এটি খুব সহজ আমাদের জন্য। কথা প্রসঙ্গে ক্লাউড কম্পিউটিংয়ের কথা বলেছেন, কিন্তু আমরা যদি এটাকে আরও ছড়িয়ে দিতে চাই এবং সব জায়গায় যেটার অ্যাক্সেস নিশ্চিত করতে চাই, তাহলে এটা কি লাগে? ধরনের ক্লাউড কম্পিউটিং আছে, ইন্টারনেট অ্যাক্সেস আছে, কম্পিউটার আছে, এগুলোই কি যথেষ্ট, নাকি এগুলোর সাথে আরও সফটওয়্যার, আরও কিছু কানেক্টিং টুল, এগুলো কিভাবে তৈরি করা যেতে পারে একসাথে? সো কিছু কিছু রিসার্চের ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং যারা প্রোভাইড করছে, বড় বড় যারা প্লেয়ার্স আছে এখানে, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, ওরা কিন্তু টুলসগুলো দিয়ে দিচ্ছে সাথে। আচ্ছা। সো এবং ওটা একটা কম্পিউটিং চার্জ আছে, ওটা হাই পারফরমেন্স কম্পিউটার লাগে। আপনারা জানেন যে এখন জিপিইউ লাগতেছে এনভিডিয়া বা আদার কোম্পানিজ, কিন্তু ওটার সাথে যেটা হয় যে আমাদের প্রফেশনালটা ডেভেলপ, মানে মেইনলি প্রফেশনালগুলোকে ডেভেলপ করতে হবে, যে যারা কাজটা করবে তারা বুঝে কিনা। কিছু কিছু ক্ষেত্রে আমি শুধু রিসার্চের কথা যদি বলি, অনেক পাবলিকলি অ্যাভেলেবল ডেটা সেটও আছে যেগুলো ক্লাউড দিয়ে আমরা উই ক্যান এক্সপ্লোর। আমরা ওগুলোকে এক্সপ্লোর করে কিছু বেসিক তথ্য, যেটা বললাম যে আমরা প্রাইমারি ডেটা কালেকশনে ঝাঁপিয়ে পড়ার আগে আমরা ওগুলো দেখতে পারি যে কোথায় কি আছে, তাই না? ওগুলো করা যেতে পারে। বাট আমার মনে হয় যে খুব খুব একটা প্রফেশনাল একটা ক্লাস তৈরি করা দরকার ডেটা সায়েন্টিস্টের, যারা এই আঙ্গিকগুলো খুব ভালো বুঝবে। সেটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে এখন আর কি। আচ্ছা, আমরা আরেকটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে শুরুতেই বলেছিলেন যে পলিসি মেকিংয়ের, সেখানে হেলথ ডেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে কি কি জায়গায়, পলিসি মেকিংয়ের জায়গায় হেলথ ডেটার ভূমিকা আছে, এবং সেই ডেটাগুলো আসলে কেমন, কি ধরনের তথ্য সংগ্রহ করলে সেটি আমাদের পলিসি ঠিক করার ক্ষেত্রে, হেলথ পলিসি ঠিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? এটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে যখন ডেটা, একটা তো বললাম যে হেলথ কেয়ার রিসোর্স যে ইউটিলাইজেশন, হাসপাতাল ব্যবহার হচ্ছে কিনা, ডিজিজ ফ্রিকোয়েন্সি, আমাদের কোন ডিজিজটা বেশি হচ্ছে, কোন সময় হচ্ছে, কোন এলাকায় হচ্ছে, ফলে একটা রিসোর্স অ্যালোকেশনের ব্যাপার আসতে পারে। আচ্ছা। পলিসির ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইকুইটির ব্যাপারটা, ডিসপ্যারিটি হচ্ছে কিনা, উইমেন হেলথকে আমরা পিছিয়ে রাখছি কিনা, তারা কম সেবা পাচ্ছে কিনা, অথবা প্রান্তিক জনগোষ্ঠী কোনোভাবে বঞ্চিত হচ্ছে কিনা। এখন হেলথটা যে মনিটাইজ বা কমার্শিয়ালাইজ কারণে হেলথটা অনেক সময় হয়ে যাচ্ছে যার যে ইকোনমিক্যালি সলভেন্ট, তার জন্য হেলথটা ইজি হয়ে যাচ্ছে। সেটা এখন পলিসি করে ওটাকে আমাদের মানে যেটাকে আমরা বলি যে হেলথ জাস্টিসটাও আমাদের আনতে হবে, যে সবার যাতে অ্যাক্সেসটা ভালো হেলথ কেয়ার সিস্টেমে, সেজন্য এই হেলথ ডেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পারবো যে কারা কারা এখানে আসছে, তাদের কোন কোন সমাজের কোন স্ট্র্যাটা থেকে আসছে, তারা কী ধরনের সেবা পাচ্ছে। কেউ খুব ভালো সেবা পাচ্ছে বেশি টাকা দেওয়ার কারণে, এটা এক ধরনের ডিসপ্যারিটি। এটা কিছু না, অনেকাংশে আমাদের ঘুচিয়ে ফেলা দরকার, কারণ এটা একটা নেশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। সো পলিসি মেকিং সেগুলো আসবে। আর হেলথ পলিসি মেকিংয়ে ধরেন যে ল্যাবরেটরি বা জিনোমিক, এখন যে নতুন টেকনোলজিগুলো আসছে, যে ওখানে পলিসি দিয়ে ওগুলোকে ইনকর্পোরেট করা যায় কিনা, কীভাবে যে আপনি যদি এই চিকিৎসাটা দিতে চান, এই টেস্টগুলো করান, বা ওইভাবে করে মাইক্রো লেভেলেও কিছু পলিসি ইমপ্লিমেন্টেশন হতে পারে। তবে এই জায়গাটায় ধরেন সরকার একটি 1 বছরের বা 5 বছরের একটা বাজেট করছে, নানান রকম অ্যাক্টিভিটিস করছে। এখানে মনে হয় ওই শুরুতে যেটা বলেছিলেন যে ডিজিটালাইজেশন, যেটা অর্থাৎ সব কিছুর একটা ডিজিটাল ভার্সন থাকলে সেটা নিয়ে পরবর্তীতে অ্যানালাইসিস করে এই তথ্যটাকে পরে কাজে লাগানোর একটা সুযোগ তৈরি হয়। বাংলাদেশের সৌভাগ্যবশত একটা ভালো জায়গা এখানে অলরেডি ঢুকে গেছে, আশা করি যে সেখানে একটা পরিবর্তন আসবে। যে আপনি নিজে
এই জায়গাটায় দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমরা যেটা পরিচয় করেছি আপনাকে, গিলিয়াড সায়েন্সেস পৃথিবীর অন্যতম বড় একটি প্রতিষ্ঠান, সেখানে কাজ করছেন। আপনি কিভাবে এই জায়গাটায় যুক্ত হলেন, যদি একটুখানি এটা বলেন। ধন্যবাদ। আপনি আসলে আমার জার্নিটা ইন্টারেস্টিং আছে একটু। আমি যখন আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, তো আমি পাশ করার সময় আসলে মূলত পাবলিক হেলথ রিসার্চ করতে চাইছিলাম। তো প্রথমে এখন যেটা চাইল্ড সাইট ফাউন্ডেশন, সেটার সাথে যুক্ত হই। সেখানে যাদের শিশুদের ক্যাটারাক্ট আছে, প্রিভেন্টেবল যেটা অথবা কিউরেবল, ওদের একটা রেজিস্ট্রি করার ব্যাপারে আমি আমাদের আরেকজন যিনি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছিলাম ওনাকে হেল্প করলাম। তো করতে করতে মনে হলো আমার কিছু স্ট্রাকচার ট্রেনিং এডুকেশন দরকার। সো আমার মাস্টার্স করার জন্য আমি যুক্তরাষ্ট্রে গেলাম। তো ওখানে পিএইচডি এবং মাস্টার্স করলাম। সেখানে প্রথমত টিউলেন ইউনিভার্সিটিতে, সেখানে আমি মেইনলি এনভায়রনমেন্টাল হেলথ যেটা ছিল, যে লেড পয়জনিং, চিলড্রেন হেলথ পয়জনিং, চিলড্রেন অ্যাজমা, রেসপিরেটরি হেলথ, এগুলো নিয়ে কাজ করছিলাম। আচ্ছা, এরপরে আমার পিএইচডিটা যখন শেষ হয়ে গেল, কিছুদিন ওখানে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে থাকার পরে আমেরিকার যে গভর্নমেন্ট পাবলিক হেলথ অর্গানাইজেশন, সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি যেটা বলে আমরা সহজে চিনি, সিডিসিতে একটা ফেলোশিপে গেলাম, সেটাকে বলা হয় এপিডেমিক ইন্টেলিজেন্স সার্ভিস। ওটা খুব যেটাকে বলি আমরা শু-লেদার এপিডেমিওলজি, যে আমরা ফিল্ড এপিডেমিওলজি অ্যাপ্রোচ, এবং ওটা বেশ ভালো আর কি। যে ওখানে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হলো। ওখানে আমি এয়ার পলিউশন, অ্যাজমা নিয়ে কাজ করছিলাম। তো এরপর আমি সিডিসিতেই চাকরি করা শুরু করে দিই ফেলোশিপ শেষ হওয়ার পরে। কিন্তু কিছুদিন পরে আমি আসলে মুভ করে যাই ভ্যাকসিন সেফটিতে। আচ্ছা, সো এর আগ পর্যন্ত আমি আসলে আমার ক্লিনিক্যাল লাইফ থেকে একটু দূরে সরে যাচ্ছিলাম। ভ্যাকসিন সেফটিতে আসার পরে কিছুটা আবার ক্লিনিক্যাল লাইফে ফেরত আসলাম, এবং সেইখান থেকে আমি আলটিমেটলি ড্রাগ সেফটিতে চলে যাই। সেটা ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ট্রান্সফরমেশনটা ঘটে, বা আমি ওখানে চলে যাই। সো ড্রাগ সেফটিতে কাজ করার সময় আমি যে কোম্পানিতে কাজ করতাম, তখন আমরা যেটাকে বলি প্রিসিশন মেডিসিনের দিকে খুব আগ্রহী হলাম। আমি দেখলাম যে জিনেটিক বা জিনোমিক অ্যাপ্রোচ বা টার্গেটেড অ্যাপ্রোচটা আসলে মেডিসিনের জন্য খুবই একটা যুগান্তকারী অধ্যায়। সো সেই জন্য আমি এখন যেটাকে বলে মার্ক আরও বড় একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এবং অনকোলজি বা ক্যান্সারের জন্য যাদের ড্রাগ এখন সবচেয়ে বেশি মানে যুগান্তকারী ড্রাগ যেটাকে বলা হয়, যেটার জন্য ল্যারি এলিসন, সেই সিমিলার কনসেপ্টের জন্য ল্যারি এলিসন নোবেল প্রাইজও পেলেন। সো মার্কে আমি গেলাম। সো ওখানে আমি কাজ করা শুরু করলাম যে রিসার্চ নিয়ে, পেশেন্ট লেভেল ডেটা নিয়ে। পেশেন্ট লেভেল ডেটা নিয়ে যেটা প্রথমে আমি বললাম, এখানেই সব কিছু টাই ইন হচ্ছে, যে ডিফারেন্ট মোডালিটির ডেটা আসতেছে। শুধু আমরা পেশেন্টের ক্লিনিক্যাল ডেটা পাচ্ছি না, তাদের ডিএনএ পাচ্ছি আমরা, তাদের ট্রান্সক্রিপ্টমিক ডেটা পাচ্ছি আমি। তখন আমার মনে হলো এই ডেটা দিয়ে তো আমরা আসলে আরও আর্লি ফেজে যেতে পারি, ড্রাগ ডিসকাভারিতেও যেতে পারি। কিন্তু সো সেটা আমাকে গিলিয়াড সায়েন্সে নিয়ে আসলো। সো ওরা আমাকে বলল যে একটা প্লেয়িং ফিল্ড দিল, যে ঠিক আছে, ইউ বিল্ড ইট। যে আমি তখন আস্তে আস্তে করে দেখালাম যে ডেটাটা কীভাবে করে আর্লি ড্রাগ ডেভেলপমেন্টে ইউজ করা যায়, লেট ড্রাগ ডেভেলপমেন্টে ইউজ করা যায়। সো আমাদের ডেটাতে এখন আমরা ইউজ করি পেশেন্টের ক্লিনিক্যাল ডেটা ইউজ করছি, পেশেন্টের ডিএনএ ডেটা ইউজ করছি, পেশেন্টের আরএনএ ডেটা ইউজ করছি, এবং মাঝে মাঝে পেশেন্টের প্রোটিওমিক ডেটা ইউজ করছি। সো এটা আমার কাছে খুব এক্সাইটিং এবং কিউরিয়াস, একটা ইনোভেটিভ স্পেস মনে হয়। সো সেভাবে এখানে আসলাম। এখন একটা ছোট টিম আছে, ওই টিম দিয়ে আমরা আসলে যখন গিলিয়াডে কোনো ড্রাগ বাজারে আসা শুরু হয়, তখন সেটা নিয়ে আমরা রিসার্চ করি। আচ্ছা, অনেক অনেক অভিনন্দন ডক্টর শাহেদ ইকবাল। এখানে আমাদের বাংলাদেশে মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন, কিন্তু কিন্তু পুরোদস্তুর ডেটা সায়েন্সের যে সবচেয়ে ভালো ব্যবহার হেলথ সেক্টরে, সেখানে আপনি কাজ করছেন। আপনি যখন শুরু করেছিলেন এবং যে ট্রানজিশনের কথা বললেন, ধারাবাহিকভাবে এই যে এখন আধুনিকতম যত ডেটা আছে, জিনোমিক্স ডেটা, প্রোটিমিক্স ডেটা, সেগুলো ব্যবহার একেবারে আধুনিক ট্রেন্ড, এখানে পৌঁছে গেছেন। কিন্তু এখন যারা শুরু করতে চায়, এই হেলথ ডেটা নিয়ে কাজ করতে চায়, তাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত? কী রকমের স্কিল সেট তাদের থাকতে হবে, এবং বিশেষ করে কী ধরনের মাইন্ডসেট তাদের নিয়ে এই সেক্টরে আসতে হবে? এটা খুব কঠিন প্রশ্ন, কঠিন আবার সহজও আবার কঠিনও। আমাকে যদি এখন কেউ প্রশ্ন করে আপনি আসলে কি, আমি বলি আমি আসলে জানি না আমি এখন একজন ফিজিশিয়ান কিনা, একজন এপিডেমিওলজিস্ট কিনা, অথবা একজন ডেটা সায়েন্টিস্ট কিনা। আমি একজন সম্ভবত মিক্স। আমার যে মেট্রিক্স টিমটা আমি লিড করি, তার মধ্যে বায়োলজিস্ট আছে, বায়োইনফরমেটিশিয়ানস আছে, এপিডেমিওলজিস্ট আছে, স্ট্যাটিস্টিশিয়ানস আছে, ক্লিনিক্যাল মানে ফিজিশিয়ানস আছে, আর বায়োমার্কার সায়েন্টিস্টরা আছে। সো ব্যাপারটা হচ্ছে যে তাহলে এটা কি? তাহলে এটা একটা হলিস্টিক সায়েন্স।
আমাদের ডেটা সায়েন্সের অ্যাপ্রোচে যেটা একটা জিনিস ভুল হচ্ছে যে আমরা মাঝে মাঝে দেখা যাচ্ছে বায়োলজিটাকে ইগনোর করছি। উই আর ট্রাইং টু সলভ একটা, আমি যেটা বলি যে একটা বায়োলজিক্যাল প্রবলেমকে আমরা ইঞ্জিনিয়ারিং দিয়ে সলভ করার চেষ্টা করছি, সেটাই। তাই না? সেটা সবসময় হবে না, ইঞ্জিনিয়ারিংটা দরকার আছে, বায়োলজিটাকেও রাখতে হবে, আবার শুধু বায়োলজি দিয়েও হবে না, কারণ ইঞ্জিনিয়ারিংটা আমাদেরকে সেই টুলসগুলো দিচ্ছে। সো যে ডেটা সায়েন্স হবে, যে তার সে যদি মনে করে যে আমি শুধুমাত্র অ্যালগোরিদম করলেই বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করলে হবে, তা না। একটা যে কোনো একটা, বিশেষ করে হেলথ রিসার্চের 3টা পিলার থাকে, একটা হচ্ছে বায়োলজি, একটা স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে যে ডেটা সায়েন্স। সো ওই তিনটা জিনিসের সম্মিলন, ক্লিনিক্যাল রিসার্চ, 3টা জিনিসের সম্মিলনটা হতে হবে। এবং একজন ডেটা সায়েন্টিস্ট হয়তো 3টাতে এক্সপার্ট হবে না, কিন্তু 3টা তার মাথায় থাকতে হবে। আচ্ছা, তার এক্সপার্টিজ একটা সেক্টরে থাকবে, কিন্তু তার বুঝতে হবে যে আমার এই জিনিসগুলোকে কনসিডার করা দরকার। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ধরেন একজন বায়োলজিস্ট, তিনি হয়তো বায়োলজিতেই সবচেয়ে ভালো জানেন, এটাই তার কোর ফিল্ড, কিন্তু তার জানতে হবে, স্ট্যাটিস্টিক্সে জানতে হবে, তার ক্লিনিক্যাল অ্যাসপেক্ট সম্বন্ধেও তার একটা ধারণা থাকতে হবে। অবশ্যই আমাদের অনেক অনেক ভুল তথ্য আমরা পাই, কারণ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্স বা ডেটা সায়েন্সটা ইউজ করা হয় না বলে। অনেক সময় যারা ইউজ করেন তারা ক্লিনিশিয়ানস বা বায়োলজিস্ট, তারা ওই অ্যাসপেক্টটা পুরোপুরি জানেন না। পরে আমাদের শুধুমাত্র পি ভ্যালুর দিকে ছুটি আমরা, কিন্তু আসলে পি ভ্যালুটা আসলে খুব, এটাকে ম্যানিপুলেট করা খুব সহজ, এটা একটা ডেটা আর্টিফ্যাক্টও হতে পারে, সেটা আমরা বুঝি না। সেটাই। অনেক ধন্যবাদ ডক্টর শাহেদ ইকবাল। আমরা চাইবো যে আপনি যে একদম আধুনিকতম একটি বিষয় আজকে এই আলোচনার মাধ্যমে আমরা আপনার মাধ্যমে জানাতে পারলাম সকলকে, আমাদের বাংলাদেশে বিষয়টি যুক্ত হোক, সেটি আমাদের ভীষণ প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। দর্শক, শেষ করছি সুরক্ষা প্রতিদিনের আজকের আয়োজন। আমরা বুঝতে পারছি যে আধুনিক এই কালে আমাদের সকল তথ্যই কিন্তু এখন কোনো না কোনোভাবে স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। আমরা আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনাচরণ, ডক্টরের সাথে আমাদের যে সম্পর্ক, আমরা যে ওষুধ খাই, আমরা যে পরিবেশে থাকি, সব কিছুই আমাদের স্বাস্থ্যকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে, এবং এই প্রত্যেকটি জিনিসকেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানো সম্ভব। আমাদের সঠিক একটি অ্যাপ্রোচ এবং মাইন্ডসেট নিয়ে এগিয়ে যেতে হবে, এবং এখনকার প্রজন্ম সেই জায়গায় এগিয়ে আসুক, সেটি আমাদের সকলের প্রত্যাশা। আপনারা সকলে ভালো থাকবেন এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষা প্রতিদিন।